আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকের একটা সমস্যা আছে, অনেক স্টুডেন্টের একটা সমস্যা আছে। সেটা হচ্ছে যে জ্যামিতি অনেকে পারে কিন্তু হচ্ছে পরীক্ষার সময় লিখতে পারে না। বিশেষ করে সম্পাদ্য, সম্পাদ্য যেটা সে অঙ্কন করে সেটা হয়তো সে লিখতে পারে না। আবার অনেকে দেখা যাচ্ছে উপপাদ্য পড়ে কিন্তু উপপাদ্য ঠিকঠাক মতো বুঝতে পারে না। তো এই সমস্যাটা অনেক স্টুডেন্টের ভিতরে কাজ করে। আর অনেকের তো আছে জ্যামিতি দেখলেই আসলে ভয় লাগে। তো এটার মূল সমস্যা হচ্ছে আমাদের বেসিক সম্পর্কে ধারণাটা খুবই কম। আমাদের বেসিক কিছু জিনিস আছে জ্যামিতি শুরু করার ক্ষেত্রে আপনার কিছু জিনিস, যেমন ধরেন আপনি যদি কোথাও যেতে চান, বা আপনি মনে করেন এক জায়গায় বেড়াতে যাবেন, তাহলে অবশ্যই আপনার একটা প্রিপারেশনের ব্যাপার আছে। আপনাকে কিছু জিনিস গুছাতে হবে, কিছু জিনিস আপনি কি কি সেখানে কতদিন থাকবেন তার উপর ডিপেন্ড করে অনেক কিছু আপনাকে কি করতে হবে, গোছাতে হবে। সো আমাকে কিছু জিনিস অবশ্যই জ্যামিতি শুরু করার আগে অবশ্যই কিছু জিনিস আমাকে অবশ্যই জানতে হবে। তো আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আহ, ইনশাল্লাহ যদি এই ভিডিওটা ভালোভাবে দেখেন এবং হচ্ছে যদি মনে রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ জ্যামিতিতে যে কোনো ধরনের, সেটা হোক সম্পাদ্য হোক উপপাদ্য, যে কোনো সমস্যা আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন এবং আপনি জিনিসটা বুঝতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে আজকে শুরু করি জ্যামিতির বেসিক যে থিওরি। এবং আমি এটা টাইটেল দিয়েছি সিলেবাসের বাইরে, অর্থাৎ এটা আসলে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, কিন্তু আমাকে এই জিনিসগুলো অবশ্যই একটা প্রিপারেশনের ব্যাপার আছে, এই জন্য এটার নাম দিয়েছি আমি সিলেবাসের বাইরে। তো চলেন আজকে সিলেবাসের বাইরের থেকে জ্যামিতির কিছু পার্ট দেখে আসি। তো এখানে দেখেন আমি কিছু জিনিস লিখে রাখছি। এই 5টা পয়েন্ট আমাকে অবশ্যই খুব ভালোভাবে মনে রাখতে হবে জ্যামিতি করার ক্ষেত্রে, এবং প্রত্যেকটা পার্ট আমি সুন্দর করে বুঝিয়ে দেবো। আশা করি ভিডিওটা দেখলে আপনি জ্যামিতির একদম বেসিক জিনিসপত্র আপনি লেখাটা পড়ে বুঝতে পারবেন। অনেক সময় জ্যামিতিতে যে জিনিসগুলো লেখা থাকে সেটা কাকে ইন্ডিকেট করতেছে, কিভাবে করতেছে, সেই জিনিসগুলো আমরা অনেক সময় বুঝি না। তো এই ভিডিওটা কাদের জন্য হেল্পফুল হবে? এই ভিডিওটা অ্যাকচুয়ালি সবার জন্যই হেল্পফুল হবে, যাদেরই জ্যামিতি আছে, সেটা হোক ক্লাস 5 থেকে শুরু করে আপনি এসএসসি লেভেল পর্যন্ত, আপনি যে লেভেলেই থাকেন না কেন, আহ, আপনার সবার জন্যই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আছে যে দেখা যাচ্ছে ক্লাস 10 পর্যন্ত আসছে, ক্লাস 3 4-এ 5-এ জ্যামিতি শিখছে, বাট সেটাকে সে ধরে রাখতে পারে না, মনে রাখতে পারে না, এবং তখনই যে দেখা যাচ্ছে এসএসসি লেভেলে যে সে তখন হোঁচট খায়। যখনই হোঁচট খায় তখনই আর জিনিসগুলো বুঝে উঠতে পারে না, তার কাছে কঠিন মনে হয়। তো ইনশাল্লাহ এই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণটা একদম ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, তাহলে দেখি আমরা কয়েকটা পার্টে ভিডিওটা করব। তো আজকে আমরা প্রথম পার্টের জিনিসপত্রগুলো দেখব। তো দেখেন 1 নম্বর পয়েন্টে আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে কি, যে আচ্ছা, এখানে দেওয়া আছে যে জ্যামিতিতে বাহুকে বোঝাতে দুটি বড় হাতের অক্ষর ব্যবহার করতে হয়, এবং যদি একটি নাম দিতে হয় তবে সে একটি ছোট হাতের অক্ষর ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে বিষয়টা কেমন, আমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পারবো। তো দেখেন বিষয়টা হচ্ছে এরকম। ধরেন একটা ত্রিভুজ আছে, আমরা একটা ত্রিভুজ আঁকলাম। আচ্ছা, এখন এই ত্রিভুজটার বাহু কয়টা? 3টা বাহু, এটা তো আমরা সবাই জানি। ত্রিভুজের 3টা বাহু, চতুর্ভুজের 4টা বাহু, পঞ্চভুজের 5টা বাহু। তাহলে এই যে ত্রিভুজের 3টা বাহু আছে, তাহলে অবশ্যই আপনার বাহুকে একটা নাম দিতে হবে, ঠিক আছে? তাহলে সেই নামটা দেওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে? বাহুর নাম দিতে গেলে অবশ্যই দুটি বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। তো আমরা সবাই নামটা দিতে পারি, ধরেন এটার নাম দিলাম এ, এটা হচ্ছে বি, আর এটা ধরেন সি। ওকে, আচ্ছা, তাহলে এ বি সি দিলাম। এখন যখনই আমরা বলবো যে ধরেন এটাকে আমরা নাম্বারিং করলাম, এটা হচ্ছে 1 নম্বর বাহু, এটা হচ্ছে 2 নম্বর বাহু, আর এটা হচ্ছে ধরেন 3 নম্বর বাহু, ঠিক আছে? এখন আমি সাপোজ 1 নম্বর বাহুকে কি করতে চাই, ইন্ডিকেট নাম দিতে চাই। পরীক্ষায় তো আর আপনি 1 নম্বর লিখলে স্যার তো এভাবে বুঝবে না, তাহলে আপনাকে অবশ্যই এটাকে কি করতে হবে, নাম দিতে হবে। তাহলে নাম দিতে গেলে কয়টা বড় হাতের অক্ষর লাগবে? অবশ্যই 2টা বড় হাতের অক্ষর লাগবে। তাহলে সেই 2টা বড় হাতের অক্ষর কি কি? এই যে দেখেন এখানে একটা যে নাম দিয়েছি আমরা, একটা দিয়েছি এ আর একটা দিয়েছি বি। তাহলে 1 নম্বর বাহুর নাম হচ্ছে এ বি। ওকে, তাহলে ধরেন 3 নম্বর বাহুটার নাম কি দাঁড়াচ্ছে? তাহলে 3 নম্বর বাহুটার নাম দাঁড়াচ্ছে দেখেন এ সি।
আপনি এটাকে এসি না লিখে আপনি এটাকে সিএও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এবিকে না লিখে আপনি বিএ লিখতে পারেন, বিএ এটাও লিখতে পারেন, কোনো ব্যাপার না। তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছেন যে বাহুকে বোঝাতে গেলে অবশ্যই আপনাকে দুইটা বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে ছোট হাতের অক্ষর জিনিসটা কেমন? ছোট হাতের অক্ষর জিনিসটা হচ্ছে ধরেন অনেকের কি থাকে, একটা নাম থাকে, ভালো নাম থাকে, ঠিক আছে? ভালো নামের পাশাপাশি তার কিন্তু অনেক সময় ডাকনাম থাকে, হ্যাঁ? তাহলে সেই ডাকনাম যদি আমরা দিতে চাই, বাহুর যদি ডাকনাম দিতে চাই, তাহলে সেটাকে আপনি ছোট হাতের, অবশ্যই ছোট হাতের অক্ষরে লিখবেন। আপনি ছোট হাতের অক্ষরে লিখবেন। ধরেন আমরা ১ নাম্বার বাহুটার নাম দিলাম এক্স, তাহলে এটা ছোট হাতের অক্ষর। আর যখন ৩ নাম্বার বাহুটা ধরেন আমরা নাম দিলাম ওয়াই, ঠিক আছে? আর ধরেন ২ নাম্বার বাহুটার যে নামটা আছে, ২ নাম্বার বাহুটার নাম হচ্ছে কি, ধরেন বিসি, ভালো নাম, বাহু বোঝাচ্ছে, এবং যদি আমি একটা নাম দিতে চাই তাহলে অবশ্যই আমাকে একটা ছোট হাতের অক্ষর ব্যবহার করতে হবে। তাহলে আশা করি প্রথম যে নিয়মটা আছে সেই নিয়মটা আশা করি সকলেই বুঝতে পারছেন। তো চলেন এবার দ্বিতীয় নিয়মটা আমরা দেখি, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় নিয়মটা কি বলছে? কোণকে লিখতে ৩টি বড় হাতের অক্ষর লিখতে হয় এবং অবশ্যই চিহ্ন ব্যবহার করতে হবে। আচ্ছা, এই অবশ্যই চিহ্ন ব্যবহার করতে হবে, এটা আমি রেড কালিতে লিখেছি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ধরেন আমরা যে কোনো জিনিস, আমরা যদি কোণ বোঝাতে চাই, কোণ, ঠিক আছে? যে কোনো কোণ, তাহলে সেই কোণগুলোকে বোঝানোর জন্য আমাকে অবশ্যই কয়টা বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে? ৩টা বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি ধরেন সেই আগের ত্রিভুজটায় যদি আমরা চিন্তা করি, তাহলে ধরেন আগের ত্রিভুজটায় যদি আমরা চিন্তা করি যে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, ওকে? তাহলে ত্রিভুজের কয়টা কোণ আছে? ৩টা। একটা, ২টা, আরেকটা হচ্ছে একটা, ধরেন ৩টা। আমরা নাম দিই, এটা মনে করেন ১ নাম্বার কোণ, এটা হচ্ছে ২ নাম্বার কোণ, এটা হচ্ছে ৩ নাম্বার কোণ, ওকে? আচ্ছা, ত্রিভুজটার অবশ্যই আমাদেরকে একটা নাম দিতে হবে। আমরা ধরেন দিলাম পি, একটা দিলাম কিউ, আরেকটা দিলাম আর, ঠিক আছে? পি কিউ আর, ওকে? পি কিউ আর ত্রিভুজের ৩টা কোণ আছে, ১, ২, ৩। এখন আমি ধরেন আমি ১ নাম্বার কোণ এটাকে লিখতে চাই। তাহলে ১ নাম্বার কোণের কে আছে? কিউ আছে। তাহলে কিউকে অবশ্যই এখানে লিখতে হবে, ঠিক আছে? তো এইটা করার ক্ষেত্রে আমরা ২ নাম্বার এবং ৩ নাম্বার এই দুইটাকে একসাথে আমরা পড়ব, ঠিক আছে? তাহলে দেখেন ৩ নাম্বার যে রুলসটা বলছে, যে কোণকে বোঝাতে চায় তাকে অবশ্যই কোথায় রাখতে হবে? মাঝখানে রাখতে হবে। তারপর যে কোনো একদিক থেকে শুরু করলেই হবে। আচ্ছা, তাহলে আমরা ১ নাম্বার কোণটাকে বোঝাতে চাচ্ছি, আমরা ১ নাম্বার কোণটাকে আমরা বোঝাতে চাচ্ছি। তাহলে ১ নাম্বার কোণটাকে যখন বোঝাতে চাচ্ছি, তাহলে অবশ্যই আমাকে কি ব্যবহার করতে হবে? চিহ্ন ব্যবহার করতে হবে। আমরা চিহ্ন ব্যবহার করলাম, ওকে? তাহলে যে কোণটাকে বোঝাতে চাই, আমরা ১ নাম্বার কোণকে বোঝাতে চাচ্ছি, তাহলে ১ নাম্বারের নাম কি? কিউ। তাহলে কিউকে অবশ্যই এখানে লিখে নেব আগে, ফার্স্টে। এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে যে কিউকে ফার্স্টে আমরা লিখব, ওকে? তাহলে কিউকে আমরা ফার্স্টে লিখেছি। এবার বলছে ৩ নাম্বারটা দেখেন, তারপর যে কোনো একদিক থেকে শুরু করলে হবে। তাহলে যে কোনো একদিক থেকে, তাহলে যে কোনো একদিক থেকে বলতে এই যে কোণের যে অংশটা আছে, ঠিক আছে? এই যে অর্ধবৃত্তাকার যে অংশটা আছে, এই অংশটা দেখেন কোন দুইটা বাহুকে স্পর্শ করছে? এ একটা বাহুকে স্পর্শ করছে আর এ একটা বাহুকে স্পর্শ করছে। তাহলে এই দুইটা বাহুর দুইটা নামের যে কোনো একদিক থেকে আমাদেরকে শুরু করতে হবে। তাহলে আমরা লিখতে পারি পি কিউ আর। কিউকে কিন্তু অবশ্যই কোথায় রাখতে হবে? মাঝখানে রাখতে হবে। কেন এটাকে মাঝখানে রাখতে হবে? কারণ আমরা কিউ কোণকে বোঝাতে চাই। আচ্ছা, তাহলে যদি আমরা ৩ নাম্বার কোণকে বোঝাতে চাই, এবার তাহলে আপনি নিজেই বলেন তো ৩ নাম্বার কোণটা কি বোঝাতে চাচ্ছি যখন আমরা, তখন কি হবে? অবশ্যই ফার্স্টে কি করব? একটা চিহ্ন ব্যবহার করলাম। এবার ৩ নাম্বার কোণে কে আছে? পি আছে। তাহলে আগে পি কে লিখে নেব, ওকে? পি কে লিখলাম। এরপরে আপনি দেখেন যে কোনো দুই পাশের এক পাশ থেকে শুরু করলেই হবে। আপনি কিউ থেকেও শুরু করতে পারেন, আর থেকেও শুরু করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যে যে কোণটাকে বোঝাতে যাবো তাকে কিন্তু মাঝখান থেকে সরানো যাবে না, ওকে? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? কিউ আর, কিউ পি আর, ওকে? তাহলে আমাদের দেখেন কোণের নাম লেখা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে যখন, এটা তো সহজ, আপনি বললেন ভাইয়া এটা তো খুব ইজি। তো যখন আমরা কমপ্লিকেটেড জিনিস দেখব, ঠিক আছে? ধরেন আমরা একটা কমপ্লিকেটেড জিনিস দেখি, ওকে? তাহলে আপনি হচ্ছে তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরেন একটা কমপ্লেক্স চিত্র আছে,
সেই চিত্রে আমরা কেমন লিখতে পারি। ওকে, তাহলে ধরেন আমরা একটা ত্রিভুজ নিচ্ছি, একটা ত্রিভুজ নিলাম। ওকে, এই ত্রিভুজের আমরা এইখানে আমরা ধরেন আর একটা ত্রিভুজ নিলাম, এবার আমরা নাম দিই এ বি সি, এটা ধরেন এখানে দিলাম ডি, এটা হচ্ছে ডি ই, আর এটা ধরেন এফ, আমরা নাম দিলাম। ওকে, এখন সাপোজ আমি এই কোণটাকে বোঝাতে চাই, কোণটাকে, এই কোণটাকে বোঝাতে চাই। আচ্ছা, তাহলে ফার্স্টে এর গোড়ায় কে আছে? অবশ্যই আমাকে আগে একটা চিহ্ন ব্যবহার করতে হবে, এটা কিন্তু মাস্ট করাই লাগবে, এটা কিন্তু মাস্ট করাই লাগবে। তারপরে এই যে কোণটা আছে সেটাকে আগে লিখব, এই দুটো কাজ আমার ফার্স্ট। ওকে, আমি এই কোণটা বোঝাতে যাচ্ছি। এইবার আমরা দেখব যে বৃত্তাকার যে অংশটা আছে সে অংশটা কোন দুটা বাহুকে স্পর্শ করছে। তাহলে দেখেন, একটা বাহুকে ইএফ একটা বাহুকে স্পর্শ করছে এবং ইসি একটা বাহুকে স্পর্শ করছে। তাহলে এই দুইটা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট থেকে আপনি শুরু করতে পারেন। তাহলে আপনি লিখতে পারেন এফ ই সি। ওকে, অথবা অথবা বা আপনি কি লিখতে পারেন, আপনি এরকমও লিখতে পারেন যে ইটাকে মাঝখানে রাখলেন, এবার কি করলেন আপনি সি ই এফ, দুইটাই কিন্তু আমাদের সঠিক, দুইটাই সঠিক। তাহলে জিনিসটাকে বুঝতে পারছেন? তাহলে এইভাবে কোনটা জিনিসটা আমাদেরকে লিখতে হয়। তাহলে ঠিক অনুরূপভাবে ধরেন আমি ডি কোনটাকে বোঝাতে চাই, এই কোনটাকে বোঝাতে চাই, তাহলে আমাদের এখানে কাকে ইন্ডিকেট করবে? তাহলে অবশ্যই আমাদের কি করব, আমরা অবশ্যই কি করব, কোণের চিহ্ন দিব এবং ডিটাকে আগে লিখব। আচ্ছা, তাহলে কোণের চিহ্ন দিলাম এবং ডিটাকে আগে লিখে নিলাম। এবার আপনি দেখবেন যে কোন দুইটা বাহুকে স্পর্শ করছে। তাহলে এই যে দেখেন, এ একটা বাহুকে স্পর্শ করছে এবং এ আরেকটা বাহুকে সে স্পর্শ করছে। তাহলে আপনি যে কোনো একদিক থেকে শুরু করতে পারেন, আপনি বিডিই পর্যন্ত লিখতে পারেন, বিডিই। ঠিক আছে, আপনাকে আর এফ পর্যন্ত যাইতে হবে না, আপনি ই পর্যন্ত, এই পর্যন্ত টেনে দিলেই হচ্ছে। ঠিক আছে, কেউ যদি এফ পর্যন্ত লেখে তাও তার কোনো সমস্যা হওয়ার কথা না, কোনো সমস্যা হবে না। আপনি এই পর্যন্তই করেন, ঠিক আছে, শর্টে করেন। তাহলে দেখেন ডি কোণটাকে কিন্তু মাঝখান থেকে সরানো যাবে না। তাহলে আশা করি কোণের এই বিষয়টা অ্যাকচুয়ালি বুঝতে পারছেন আপনারা সবাই। তো এরপরের যে নিয়মটা আছে সেই নিয়মটা আমরা এখন দেখব। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা নিয়ম। তো চলেন আমরা 4 নাম্বার যে রুলসটা আছে সেই রুলসটা আমরা দেখি। ওকে, তাহলে 4 নাম্বার রুলসটা বলছে, দেখেন যে কোণের মালিক তার বিপরীত বাহু। কোণের মালিক কি? তার বিপরীত বাহু। আচ্ছা, তাহলে এই জিনিসটা কেমন? এই জিনিসটা কেমন আমরা একটা চিত্র দিয়ে আমরা জিনিসটা বুঝি। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার যে কোনো জ্যামিতির যে কোনো পার্ট হোক, সেটা সম্পাদ্য হোক, সেটা উপপাদ্য, আপনার প্রত্যেকটা পার্টে এই জিনিস দুইটা, 4 নাম্বার এবং 5 নাম্বার রুলসটা কিন্তু আপনার অবশ্যই অবশ্যই লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটা চিত্র আঁকলাম, একটা ত্রিভুজ নিলাম, আমরা ত্রিভুজ নাম দিই এম এন ও। ঠিক আছে, আমরা নাম দিলাম এম এন ও। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে এম এন ও যেটা আছে, তো সেটা, এই জিনিসটা কি? তো ধরেন কোণের মালিক তার বিপরীত বাহু। আচ্ছা, কোণের মালিক তার বিপরীত বাহু। আচ্ছা, কোণ, এখানে কয়টা কোণ আছে? 3টা কোণ আছে, এ একটা কোণ, এ একটা কোণ, আর এ একটা কোণ, 3টা কোণ আছে। তাহলে এই 3টা কোণ, এরা হচ্ছে কর্মচারী। তাহলে নিশ্চয়ই কর্মচারীর একজন মালিক আছে, অর্থাৎ তাদের একজন বস আছে। তাহলে বসটাকে, বস হচ্ছে তার উল্টা দিকে, বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেই বাহুটাই তার বস। আচ্ছা, তাহলে এন কোণের মালিককে, এন কোণের মালিককে, এন কোণের মালিক তার উল্টা দিকে যে বাহুটা আছে সেই বাহুটা হচ্ছে এন কোণের মালিক। তাহলে দেখেন এম ও হচ্ছে এন কোণের মালিক। তাহলে আমরা বলতে পারি এন কোণ, তাই না? তাহলে এন আগে লিখে নিলাম, তারপরে আমরা লিখলাম এম। ঠিক আছে, অবশ্যই এখানে বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে, সরি, এন, আর হচ্ছে তারপরে হচ্ছে ও। তাহলে এই কোণের মালিককে, এই কোণের মালিক, এরা হচ্ছে কর্মচারী আর এরা হচ্ছে কি মালিক। তাহলে মালিক কারা? মালিক হচ্ছে এম ও, এম ও হচ্ছে মালিক। ওকে,
তাহলে এটা কিন্তু সবসময় ত্রিভুজের ক্ষেত্রেই খাটবে, অন্যান্য কিছুর ক্ষেত্রে কিন্তু খাটবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার বলেন তো এম কোণের মালিককে। তাহলে এম কোণটা আমরা আগে লিখে নিলাম। তাহলে এম কোণটা যে কোনো একদিক থেকে আমরা শুরু করতে পারি, এন এম ও। ঠিক আছে, তাহলে এবার বলেন এম কোণের মালিককে। এম কোণের মালিক, তাহলে এর উল্টা দিকে যে বাহুটা থাকবে সেটা হবে এম কোণের মালিক। তাহলে এর উল্টা দিকে কে আছে, এন ও, এই বাহুটা হচ্ছে তার মালিক। আচ্ছা তাহলে ও কোণটা কি হবে, তাহলে ও কোণটাকে আগে লিখে নিলাম। তাহলে আমরা এম ও এন লিখলাম। তাহলে এটার মালিক কে হবে, এন এর মালিক হচ্ছে, এই ও কোণের মালিক হচ্ছে তার উল্টা দিকে যে বাহুটা আছে। দেখেন উল্টা দিকের বাহুটা হচ্ছে এম এন। তাহলে এম এন হচ্ছে এই কোণের মালিক। তাহলে বুঝতে পারছেন বিষয়টা। তাহলে কোণের মালিক সবসময় মনে রাখবেন, কোণের মালিক হচ্ছে তার উল্টা দিকের যে বাহুটা থাকবে সেই বাহুটা। ঠিক আছে, এটা যতই কমপ্লেক্স চিত্র হোক না কেন, যে কোনো কমপ্লেক্স চিত্রের ক্ষেত্রেই আপনার এটা কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, যে কোনো কমপ্লেক্স চিত্রের ক্ষেত্রে। তাহলে আমরা একটা দেখি, একটা কমপ্লেক্স চিত্রের ক্ষেত্রে আমরা একটা জিনিসটা দেখি যে ধরেন আমরা একটা চতুর্ভুজ আঁকলাম। ঠিক আছে, আচ্ছা আমরা কর্ণ টেনে দিই, কর্ণ টানলাম, দুইটা কর্ণ। আচ্ছা আমরা এটা নাম দিই এ বি সি এবং হচ্ছে ডি, আর এখানে মাঝখানেটা মনে করেন ও। আচ্ছা তাহলে আমরা এখন সাপোজ এই কোণটাকে বোঝাতে চাই, কোন কোণটা, এই কোণটাকে বোঝাতে চাই, তাহলে আমরা কি লিখব, তাহলে অবশ্যই ওকে আমরা মাঝখানে লিখব আর আগে একটা চিহ্ন দিয়ে নেব। আচ্ছা তাহলে এবার যে কোনো একদিক থেকে শুরু করলে হয়, কারণ এই দুটো বাহুকে স্পর্শ করছে। তাহলে হচ্ছে এ ও, এ ও বি, আমরা এটা লিখতে পারি। আচ্ছা তাহলে এবার বলেন তো এই ও কোণটার মালিক কে, তাহলে এই কোণের উল্টা দিকের যে বাহুটা থাকবে সেটা হচ্ছে এ কোণের মালিক। তাহলে এ কোণের মালিক হচ্ছে কে, এ বি। এ বি হচ্ছে এই কোণের মালিক। তাহলে বুঝতে পারছেন। তাহলে এবার আপনি নিজে নিজেই আপনি চিন্তা করেন, আপনি এই কোণের মালিক দেখেন, আপনি বলতে পারবেন, আপনি এই কোণের মালিককে বলতে পারবেন, এই কোণের মালিককে আপনি বলতে পারবেন। তাহলে সকল কোণের মালিক তার উল্টা দিকের যে বাহুটা থাকবে সেই বাহুটা হচ্ছে তার কোণের মালিক। ওকে, তাহলে আমরা জিনিসটা আসলে বুঝতে পারছি। আচ্ছা এবার বলছে যে আহ, দেখেন এই জিনিসটা বলছে বাহু বড় হলে কোণ বড় হয়, বাহু ছোট হলে কোণ ছোট হয়, আর যদি বাহু সমান হয় তবে তাদের অন্তর্গত কোণও কি হয়, সমান হয়। আচ্ছা বিষয়টা কেমন, বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন মালিক যদি অনেক টাকার মালিক হয় তাহলে তার কর্মচারী অবশ্যই বেশি বেতন পাবে। ঠিক আছে, আর যদি মালিক গরিব হয় তাহলে তার কর্মচারীও কী পাবে, কম টাকা পাবে, অল্প টাকা পাবে। তাহলে বিষয়টা ঠিক এরকম, আপনার মালিক যদি বড় হয়, অর্থাৎ বাহু যদি বড় হয়, তাহলে কোণ কী হবে, বড় হবে। অর্থাৎ আপনার কর্মচারীও কী হয়ে যাবে, বেশি বেশি বেতন পাবে, বড় হয়ে যাবে। আর মালিক যদি কী হয়, ছোট হয়, তাহলে বা কোণও কী হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আর যদি ধরেন দুইজন মালিক, ঠিক আছে, তাহলে দুইজন মালিকের বেতন সেম, সামনাসামনি বাড়ি, ধরেন দুইজনের বাড়ি হচ্ছে সামনাসামনি। ঠিক আছে, একটা মালিকের বাড়ি এখানে, আরেকটা মালিকের বাড়ি পাশাপাশি সামনাসামনি। আচ্ছা তাহলে এই বাড়ির ধরেন এর বেতনও 1,00,000 টাকা, আর এর বেতনও কত, 1,00,000 টাকা। ঠিক আছে, এখন দুইজনই কি চাচ্ছে, দুইজনই কাজের লোক খুঁজতেছে। আচ্ছা তাহলে এ যদি একটা কাজের লোক ঠিক করে, এই মালিকটা কাজের লোক ঠিক করলো, মাসে বেতন দেবে 5,000 টাকা। মাসে কত বেতন দেবে, 5,000 টাকা বেতন দিবে। আচ্ছা তাহলে এই বাড়ির কাজের লোক, যে এ একটা কাজের লোক ঠিক করলো, তাহলে এ বলল যে আমি তোমারে 2,500 টাকা বেতন দেবো। তখন এই বাড়ির কাজের লোক কি সেই জিনিসটা মেনে নেবে, অবশ্যই মেনে নেবে না। কেন নিবে না, কারণ সে বলবে যে পাশের বাড়ির বেতনও 1,00,000 টাকা, তারও যে সেম কাজ করতে হচ্ছে, আমাকেও ঠিক একই কাজ করতে হবে, তাহলে আমার বেতন কেন 2,500 টাকা, তার বেতন কেন 5,000 টাকা। তাহলে দুইজন কিন্তু কি করবে, কর্মচারীরা গ্যাঞ্জাম শুরু করে দেবে, মালিকদের সাথে গ্যাঞ্জাম শুরু করে দেবে। তাহলে তারা কিন্তু জিনিসটা মানবে না। তাহলে ঠিক সেম ঘটনাটা এইখানে জ্যামিতির ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে যদি কি হয়, বাহু সমান হয়, তাহলে তাদের কোণগুলো অর্থাৎ তাদের কর্মচারীগুলোও কি হবে, সমান হবে। তাহলে জিনিসটা কীরকম, এই যে দেখেন আমরা যদি বলি যে এই এই চিত্রটার ক্ষেত্রে ধরেন আমরা বললাম এ বি, এ বি, এ বি সমান সমান কি সিডি, এই দুজন কি সমান, তাহলে এরা কি
বাহু নির্দেশ করতেছে, তাহলে এরা হচ্ছে মালিক। তাহলে এদের অন্তর্ভুক্ত যে কোণগুলো আছে, তাহলে এদের অন্তর্ভুক্ত কোণ কোনটা, এ বির অন্তর্ভুক্ত কোণ কোনটা, এই যে হচ্ছে এ বি বাহু, তাহলে এই বাহুটার ঠিক উল্টার দিকে যে আছে সে হচ্ছে তার কোণ, তার কর্মচারী। অর্থাৎ কোণ এ ও বি হচ্ছে তার কর্মচারী, এই লোকের কর্মচারী। আর তাহলে সিডির কর্মচারীকে, সিডির কর্মচারী হচ্ছে দেখেন ডিওসি, ডিওসি, এটা হচ্ছে সিডির কর্মচারী। তাহলে এরা যদি সমান হয়, বাহু দুইজন যদি সমান হয়, তাহলে কোণ দুইটাও কি হবে, সমান হবে। তো জিনিসটা আসলে অ্যাকচুয়ালি আশা করি বুঝতে পারছি, বুঝাইতে পারছি। তো এই ছিল আমাদের জ্যামিতির বেসিক লেভেলের কিছু জিনিস। আমরা সামনের ভিডিওতে আরও কিছু বেসিক জিনিস দেখব। তো সেই জিনিসগুলো দেখলে আপনারা ইনশাল্লাহ জ্যামিতির যে কোনো পার্ট আপনার খুব সহজেই আপনি কি করতে পারবেন, সমাধান করতে পারবেন, আপনি জিনিসটা বুঝতে পারবেন এবং পরীক্ষার সময় লিখতেও পারবেন। ঠিক আছে, আপনার যদি আনকমন কোনো কিছু জিনিস আপনার সামনে আসে, তাও আপনি জিনিসটা পড়ে অন্তত বুঝতে পারবেন এবং সেই অনুপাতে আপনি জিনিসগুলো ইনশাল্লাহ লিখতে পারবেন। ঠিক আছে, তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন এবং অন্যের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এরকম আরও ভিডিওর জন্য। তো ভালো থাকেন সবাই, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।